আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। বিস্তারিত সংবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এ পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে দেশের স্বাধীনতা বন্ধের চেষ্টা করেছিল জামায়াত। তিনি আরও বলেন, ২৪-এর জুলাই যুদ্ধের মতো ৭১-এর যুদ্ধকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আগামীকাল দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়িতে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭১-এ জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। ৭১-এ এই জামাত ইসলাম এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। এই কথাটা ভুলবেন না। আমরা যেমন ২৪-এর জুলাই যুদ্ধকে ভুলবো না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, ঠিক একইভাবে আমরা ১৯৭১-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। এদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী রোববার নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ যে জনসভাটি হবে আমার চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার। আমাদের ইস্তেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল ৩টায়। অন্যদিকে শিল্পকলা একাডেমিতে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো। রুদ্র রফিক, RTV, ঢাকা। মেগা প্রকল্পের নামে যারা জনগণের অর্থ লুটপাট করেছে তাদের বিচার নিশ্চিত করে দুর্নীতির টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজদের ভোটের দিন পরাজিত করবে জনগণ। নওগাঁয় নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে আমির বলেন, পুরাতন বন্দোবস্ত আর দেখতে চায় না দেশের মানুষ। পরে রাজশাহী ও নাটোরে জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনের শুরুতে নওগাঁর এটিএম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবদান। সমাবেশে তিনি বলেন, তার দল যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না, বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায়। এ সময় দেশের টাকা বিদেশে পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, পাচার হওয়া অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে। আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, সাধারণ নাগরিকদের মতো অপরাধ করলে দেশের প্রধানমন্ত্রীকেও একই শাস্তির আওতায় আনা হবে। ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হলে দেশে আর কাউকে চাঁদাবাজির শিকার হতে হবে না। বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। পরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশে আর পরিবারতান্ত্রিক রাজনীতি চলতে পারে না। রাজনীতি হতে হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের প্রমাণের ভিত্তিতে। রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে। এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। দিনের শেষে নাটোরের জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর বলেন, নির্বাচিত হলে মদিনা সনদের আদলে দেশ গঠন করা হবে। আব্দুল হামিদ, RTV। আইন ও ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়দেরও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বলেন,
জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করলেও কোনো অনৈতিক সুবিধা ও তদবির গ্রহণ করবেন না তিনি। দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন হাসনাত। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি সুবিধাবাদী গোষ্ঠী টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। জয়ী হলে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। জনগণ যখন দায়িত্ব নিয়ে নেয়, আমার কর্মীর কি কোনো অনৈতিক আবদার আমার মেটানোর কোনো দরকার আছে? কোনো দরকার আছে? একই সাথে সাথে আপনারা এখানে যারা আছেন, যারা অর্থ দিচ্ছেন, আপনাদেরকেও মাথায় রাখতে হবে এই অর্থ ফিসাবিলিল্লাহ। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে স্পষ্ট বার্তা দিয়েছে সেনা ও বিমান বাহিনী। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ করার কথা জানিয়েছেন বাহিনীর প্রধানরা। আলাদা ব্রিফিংয়ে নির্বাচনের জন্য নিজেদের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন বিমান বাহিনী সংশ্লিষ্টরা। বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চান। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে নির্বাচন উপলক্ষে সমন্বয় সভায় অংশ নেন তিনি। জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 20 জানুয়ারি থেকে দেশব্যাপী 1 লাখ সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান তুলে ধরতে সেনাপ্রধানের পক্ষ থেকে ব্রিফিংয়ে কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ দেওয়ান মঞ্জুর হোসেন। বলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় সেনাবাহিনী। সম্মানিত সেনাবাহিনী প্রধান পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ করার কথা জানান তিনি। সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অফ এঙ্গেজমেন্ট বলে দেওয়া আছে। আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অফ এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটিতে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বিমান বাহিনীর যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে কাজ করে যাবে। জাতি আমাদের কাছ থেকে চাচ্ছে অনেক দিন পরে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই দায়িত্বই আমরা পালন করছি। আমাদের সম্পূর্ণ আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার করে জাতিকে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে বিমান বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। জাতিকে একটা অনুকরণীয় নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই ব্যাপারে আমি তোমাদের সবাই যারা দায়িত্ব থাকবে তোমাদের সহযোগিতা কামনা করছি। অবশ্যই এই মহৎ কাজে মহান আল্লাহ যাতে আমাদের সহায়। প্রথমবার সেনাবাহিনীর সাথে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমান বাহিনী। পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকায় ব্যবহার করা হবে হেলিকপ্টার। খান আলামিন, RTV, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। বিএনপি জামাত সহ সকল প্রার্থী উন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটাররা জানিয়েছেন যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেওয়ার কথা। দীপ্তচন্দ্র পালের সহযোগিতায় আরও জানাচ্ছেন আব্দুর রহিম। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই সকাল থেকে গণসংযোগে বের হয়েছে প্রার্থীরা। ঢাকা 7 আসনে চলছে কথার যুদ্ধ। বিএনপি জামাত সহ এ আসনে লড়ছে 11 জন প্রার্থী। ওয়ার্ডে একটি করে ক্যাম্প থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য প্রার্থীরা শত শত ক্যাম্প নিয়ে বসে আছে। আমরা একটি ক্যাম্প করলেই সেখানে যে হানা দিচ্ছে। এখন আমাদের এখানে যানজটের অনেক সমস্যা। যানজট দূর করতে হলে আপনার মেট্রো ট্রেন স্টেশন চালু করতে হবে, 1 নাম্বার। ব্রিজ চালু করতে হবে কামরাঙ্গীরচরে থেকে আপনার আমাদের যে চান্দিঘাটের ঠোঁটা, চান্দিঘাট থেকে কামরাঙ্গীরচরের ঠোঁটা, এখানে ব্রিজ সংযোজন করতে হবে। ট্রাফিক এইখানে রাস্তাঘাটে যেভাবে জঞ্জাট হয়ে থাকে, মানুষ চলার মতো কোনো মানে সুযোগ নাই। সেগুলো একটা একটু গলাবাজি বা স্ট্যান্ডবাজি
ওনারা বললেন কি ইতিহাসের সেরা একটা নির্বাচন ওনারা উপহার দিবেন, তবে আমার মনে হচ্ছে যেন ইতিহাসের নিকৃষ্ট একটা নির্বাচন ওনারা দিতে যাচ্ছে। আর এখন আমরা জনগণের পাশে যাচ্ছি, আমাদের নেতাকর্মীরা যাচ্ছে, আমরা ভালো সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমি মনে করি যে ইনশাল্লাহ আমার পক্ষে আমার রায় আসবে। ঢাকা ৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব খিলগাঁও এলাকায় গণসংযোগ করে বলেন, নির্বাচিত হলে সকলকে নিয়ে বাসযোগ্য ঢাকা গড়ে তুলবেন। স্বাধীনতার পর কোনো বড় দল থেকে কখনোই এই এলাকায় কাউকে প্রার্থী করে নাই। এখন সবাই মনে করছে যে তাদের ঘরের ছেলে, এলাকার ছেলে কেই প্রার্থী করা হয়েছে, সেই কারণে সবাই খুব উৎফুল্ল স্বতঃস্ফূর্ত ভাব আছে। আবার ঢাকা ৪-এ জামাতের প্রার্থী নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ইনডাইরেক্টলি কিছু হুমকিও আসছে, বিশেষ করে আমাদের বোনদের প্রতি বেশি হুমকি আসছে। এটা আমাদেরকে আশঙ্কার সৃষ্টি করেছে যে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে। ঢাকা ১৩ আসনে বিএনপি প্রার্থী সবাইকে নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত ঢাকা করতে চান বলে জানান তিনি। লেভেল প্লেইং ফিল্ড বা যে কোনো কিছুর অনেক সরকারেরও দুর্বলতা আছে, অনেক কিছু হয়তো মুশকিল, তবে এই পর্যন্ত আমরা স্যাটিসফাইড। ঢাকা ১৬ আসনে বিএনপি প্রার্থী গণসংযোগ করে বলেন, তরুণদের জন্য পরিকল্পিতভাবে শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কাজ করবেন তিনি। আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব। জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা। ঢাকা ১৪ আসনে জামাতের প্রার্থী গণসংযোগ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি, একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদারস আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। তবে ভোটারদের আশা শুধু প্রতিশ্রুতি নয়, উন্নয়নে ভূমিকা রাখবেন প্রার্থীরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়ে সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছেন। একই সঙ্গে প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তোলা ছবি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছেন অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ে সকল ইউনিট অনলাইনে অংশগ্রহণ করেন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ না করার নির্দেশও দেন সংস্থা প্রধান। নির্বাচিত নতুন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া নির্বাচিত হওয়ার 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নিতে পারেন বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করান। 24-এর অভ্যুত্থানের পর স্পিকারের পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় পদ নিয়ে সংকট তৈরি হয়েছে। এর ফলে বিজয়ী এমপিদের শপথ কে পড়াবেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় আইন উপদেষ্টা জানালেন, রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন নির্বাচিত সংসদ সদস্যরা। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন, আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। তিনি আরো বলেন, নির্বাচিত হওয়ার 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন। আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন।
অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে, আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। নির্বাচনে যারা অপতথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শফিকুল আলম। তারা যেন এটার বিরুদ্ধে দাঁড়ায়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনের সম্ভাব্য আশঙ্কা ও ঝুঁকি সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। বিকালে নির্বাচন কমিশনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, এ পর্যন্ত 116টি স্থানে ব্যালট পাঠানো হয়েছে, বাকি ব্যালট 7 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছবে। তিনি বলেন, নির্বাচনে অপতথ্যকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ইউর সঙ্গে আলোচনা হয়েছে। অপতথ্য রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি এড়াতে মেটার সঙ্গে আলোচনা হয়েছে। আক্রমণাত্মক কমেন্ট ডাউন করার পরামর্শ দেওয়া হয়েছে। আর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ইইউ জানতে চেয়েছে। আমরা অলরেডি আমার জানা মতে 116টা জেলায় আমরা ব্যালট 116টা কেন্দ্রের ব্যালট পেপার আমরা পাঠিয়েছি এবং রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়ে দিয়েছি, আর বাকিটা আমরা ইন দ্য প্রসেস, এবং আমরা আগামী 7 তারিখের ভিতরে ইনশাল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। এরই ধারাবাহিকতায় ওনারা যে আনতে চেয়েছিলেন যে আমরা মেটা সাথে কোনো আলোচনা করেছে কিনা বা হচ্ছে কিনা, তো আমরা বললাম হ্যাঁ, আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। ভোটের সময় অবৈধ লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তবে এর মাধ্যমে লাভের চেয়ে ক্ষতিই বেশি হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলছেন, নির্বাচন কেন্দ্রিক কালো টাকার প্রভাব দূর করতে প্রয়োজন গণতান্ত্রিক সুশাসনের বাস্তবায়ন, জীবনযাত্রায় কঠোরতা এনে নয়। এদিকে সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবার উপর কঠোর বিধিনিষেধের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বিশেষ এই কড়াকড়ি। এ সময় বিকাশ, নগদ এবং রকেটের গ্রাহকরা একসাথে সর্বোচ্চ 1000 টাকা পাঠাতে পারবেন। দিনে একজন লেনদেন করতে পারবেন সর্বোচ্চ 10,000 টাকা। এ সিদ্ধান্তে নাগরিক ভোগান্তি বাড়ার দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, এর মাধ্যমে খাতটির সাথে জড়িত অসংখ্য মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে। এছাড়াও অবৈধ লেনদেন বন্ধের জন্য সিদ্ধান্তটি যথাযথ নয় জানিয়ে এই অর্থনীতিবিদ বলছেন, সামগ্রিকভাবে মোবাইল লেনদেন সংকীর্ণ না করে অস্বাভাবিক লেনদেনের খাতগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিট করলেই ভোট কেনা বেচা বন্ধ করতে পারবো? এটা তো সার্বিক সুশাসনের ব্যাপার। যদি কেউ ভোট কেনার মতো কাজে এনগেজড হতেই চায়, তাকে তো আপনি শুধুমাত্র এটা দিয়ে বাধা দিতে পারবেন না। কিন্তু এটা সীমিত করার মাধ্যমে রেগুলার যে ইকোনমিক অ্যাক্টিভিটি বা সোশ্যাল ট্রানজ্যাকশন যে দৈনন্দিন, সেগুলো কিন্তু একটু সীমিত হয়ে গেল। সেইখানে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে অ্যামাউন্ট পার ডে অ্যালাউড, সেটাকে সীমিত করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। নাগরিকদের ভোগান্তি হলেও বৃহৎ স্বার্থে সেটি মেনে নেওয়া প্রয়োজন জানিয়ে ক্যাব সভাপতি বলছেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হওয়াটাও জরুরি। 3-4 দিনের জন্য এটা করা হবে, মানে নির্বাচনের জাস্ট আগে। তো সেক্ষেত্রে যাদের এই লেনদেনের বিষয়গুলো থাকবে, তারা আগে থেকেই তাদের এইগুলো লেনদেন করতে পারে। কারণ হলো যে নির্বাচন তো আমাকে সুষ্ঠুভাবে করতে হবে। বিকাশে বা নগদে টাকা লেনদেনের এটা সীমিত করার ফলে ভোক্তার ভোগান্তির থেকে বরঞ্চ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এবারে যেন টাকা দিয়ে ভোট কেনা না হয়, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে 50টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। সর্দার রাজীব, RTV, ঢাকা। আসলে হত্যাকাণ্ড ও লাশ পোড়ানো মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এর রায় ঘোষণা করেন। রিপোর্ট করছেন জায়েদ রহমান।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন 2024 সালের 5 আগস্ট আশুলিয়ায় জীবিত একজন সহ 6 মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদালতের প্রথম রায় এটি। এই মামলায় 16 আসামির মধ্যে গ্রেপ্তার 8 আসামির উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়েন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনাল হিয়ারবাই কনভিক্টস এন্ড সেন্টেন্সেস অ্যাকিউজড নাম্বার 1 মোহাম্মদ সাইফুল ইসলাম। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণে 6 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM শাহেদ রনি, আব্দুল মালেক SI, ASI বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়। এবং 7 জনকে দেন যাবজ্জীবন কারাদণ্ড। রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আফজালুল হককে ক্ষমা করলেও অন্য 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে DIG সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আবদুল্লাহিল কাফি, এডিশনাল SP শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে SI আরাফাত উদ্দিন, ASI কামরুল হাসানকে। আর অ্যাপ্রুভার 23 নম্বর সাক্ষী আফজালুল হোসেন, তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। এদিকে আদালতের রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষ আপিল করার কথা জানান। যে রায় দিয়েছে এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। রায় শোনার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক SI আব্দুল মালেক। জাহিদ রহমান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চেয়েছিল, কিন্তু সম্পর্কটা থমকে আছে। পরের সরকারের সময় এটি স্বাভাবিক হবে, সেটাই চাওয়া। গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে এই কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রশ্নোত্তরে তিনি জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার ফেরত চেয়েছে, কিন্তু তারা উত্তর দেয়নি। বিনিয়োগ, কূটনীতি, নানা ইস্যুতে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি অনেক কূটনীতিক আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা জানতে চেয়েছে, তবে দলটির অংশগ্রহণ নিয়ে কেউ চাপ প্রয়োগ করেনি। বিনিয়োগে এই সরকার খুব উন্নতি করতে পারেনি, এটা ঠিক, তবে পরবর্তী সরকার বেশি সময় পাবে এবং ভালো করবে, কারণ বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো গন্তব্য। অন্য দেশের ভিসা নিষেধাজ্ঞার বিষয়টা পুরো দেশের দায়, একা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। আমাদের কাগজ দেখে কেউ বিশ্বাস করতে চায় না, এমনটি বলেছেন তিনি। ইনভেস্টমেন্টের ব্যাপারে এনকারেজমেন্ট করা, যেটা বাইরের লোকদেরকে, তাদেরকে বাইরের অন্যান্য দেশকে, সেটা আমরা করেছি। তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। অনেক ক্ষেত্রে কিছু রোড শো হয়েছে, কিন্তু আমি নিজেও মোটামুটি বিশ্বাস করতাম যে আসলে আমরা খুব বেশি অ্যাচিভ এখানে করতে পারবো। হ্যাঁ, আমরা তার রিটার্ন চেয়েছি এবং ভারত থেকে কোনো রেসপন্স পাইনি। আমার মনে হয় এর চেয়ে বাইরে এটা নিয়ে ওই স্পেকুলেশনে যাওয়া ঠিক হবে না। চট্টগ্রাম বন্দরে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে বন্দর শ্রমিক কর্মচারীদের বৈঠক। বন্দর ব্যবহারকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে 2 ঘণ্টা বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে নৌ উপদেষ্টা আন্দোলনের নেতৃত্বে থাকা 2 জনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেও তারা গ্রেফতারের শঙ্কায় রাজি হননি। এ সময় বন্দরে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে বন্দরের 4 নম্বর গেটে নৌ পরিবহন উপদেষ্টা বন্দর শ্রমিকদের তোপের মুখে পড়েছেন। এ সময় শ্রমিকরা তার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এদিকে বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল NCT পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালে কর্মবিরতি ডাকা হয়। এই অবরোধে টানা 6 দিন ধরে বন্দরের পণ্য ওঠানামা বন্ধ আছে। এতে প্রায় স্থবির হয়ে পড়েছে বন্দরের সব কার্যক্রম। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় বারবার নিপীড়নের শিকার হচ্ছে মোহনার মতো শিশু গৃহকর্মীরা। হাসপাতালের বিছানায় ছোট্ট শরীরের ক্ষতচিহ্নই বলে দিচ্ছে দিন দিন মানুষ কতটা নৃশংস আর ঘৃণ্য হয়ে উঠছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের MD ও তার স্ত্রী গ্রেফতারের পর সমাজ আবারও সাক্ষী হলো এমন ন্যাক্কারজনক ঘটনার। নির্যাতনকারীরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে না গৃহকর্মী নির্যাতনের ঘটনা, বলছেন অপরাধ বিশ্লেষকরা।
সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরির পাশাপাশি ৮ ঘন্টার বেশি গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে কথা বলেন তিনি। সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হবে বলে জানান তিনি। এ সময় বিআরটিএ ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া জানান, ক্ষতিগ্রস্তদের সঙ্গে আবেদন করতে ও দ্রুত আর্থিক সহায়তা প্রদানে কাজ করছে তারা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ইতিবাচক ধারায় ফিরেছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য। 2026 সালের জানুয়ারি মাসে রপ্তানি আয়ের ডিসেম্বরের তুলনায় 11.22% এক উল্লেখযোগ্য প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। সবশেষ তথ্যানুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে 4,413.65 মিলিয়ন মার্কিন ডলার, যা 2025 সালের ডিসেম্বরে ছিল 3,968.28 মিলিয়ন ডলার। 2025-26 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি মেয়াদে মোট রপ্তানি হয়েছে 28,410.52 মিলিয়ন ডলার। যদিও এই অঙ্কটি গত অর্থ বছরের একই সময় 28,969.52 মিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম। তবে সাম্প্রতিক মাসিক প্রবৃদ্ধি রপ্তানি খাতে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। খেলার খবর। নিলামের আগে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলে ভিড়িয়েছে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। নিজেদের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে দুপুরে এক বিবৃতিতে দলটি জানায় 6,44,00,000 পাকিস্তানি রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে তারা। নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে বাদ দেওয়ার পর পিএসএল এর 11তম আসরের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের এই সুপারস্টার। এর আগে 2016 এবং 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা এবারের পর্বে আমি কামাল হোসেন রয়েছি আপনাদের সাথে। ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে সাথে জমে উঠেছে এই নির্বাচনের আলোচনা ও সমালোচনা। এই নিয়ে নির্বাচন আড্ডায় আমি উপস্থিত হয়েছি নাটোর সদর 2 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের বহু নেতা গেছে, কিন্তু কোনো কল কারখানা, কৃষিজের কোনো কাজ হয় নাই। আমরা এমন একজন প্রার্থী চাই যে আমাদের যাতে গরিবের উন্নয়ন হয়, গরিব চলতে পারে, যে কৃষিদের উপরে একটু নজর দেবে, যেহেতু কৃষি নির্ভর এলাকা এবং আমাদের ম্যাক্সিমাম 90% লোকই কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকে। তরুণ ভোটার যারা আছে তারা আপনাদের কাছ থেকে একটাই জিনিস প্রত্যাশা করে, নাটোর কৃষি নির্ভর জেলা, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসা খাতের উন্নয়ন, গ্যাস সংযোগ স্থাপন করে নতুন নতুন শিল্পাঞ্চল তৈরি, সেই সাথে বেকার সমস্যার দূরীকরণ করা প্রধান কাজ বলে আমি মনে করি। আমরা একজন কৃষক, এই যে সময় মতো আমরা সার পাই না, আমরা ঠিক মতো আবাদপত্র করতে পারি না। তারপরে আমরা হচ্ছে যে সার দেয়, সার গুণমান সঠিক না, সারে দিলে হচ্ছে কাজ করে না। এই সরকার গঠন করুক, আমারও যাতে ভালোভাবে এই কাজটা হচ্ছে, যাতে আমরা ন্যায্য মূল্যে সার ওষুধগুলো পাই। আমরা কৃষি পরিবারের লোক, অথচ পেঁয়াজ, রসুন আরো ইত্যাদি অন্য দ্রব্যর ন্যায্য কোনো দাম পাই না। ভারত থেকে মালপত্র আসে, আমাদেরকে খুব কমায় দেয় বাংলার মালের মান। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নির্বাচনী সকল আপডেট পেতে RTVর সঙ্গে থাকবেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।